ওয়েলকাম ফ্রেন্ড ইন মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ইন ফিজিক্স। আজকে আলোচনার বিষয় হলো কুলম্বের সূত্রের নিউমেরিক্যাল সলভ। তাহলে কুলম্বের সূত্রের নিউমেরিক্যাল সলভে আমি দ্বিতীয় নম্বর ভিডিও চলছে, দ্বিতীয় নম্বর দিন চলছে। সেই দিনে আমি কি আলোচনা করতে চেয়েছিলাম যে তিনটি বিন্দুদান নেব, সেই তিনটি বিন্দুদানকে আমি একই সরলরেখায় রাখবো। সেখানে রেখে আমরা দেখতে পাবো সেখানে কোনো বিন্দুদানের উপর ক্রিয়াশীল বলটা কীভাবে বের করছি সেটা আমরা আজকে যে আলোচনা, এই আলোচনা খুব ইম্পর্টেন্ট। আর এই আলোচনা যতটা ইম্পর্টেন্ট ততটা একটু কঠিনও আছে, একটু কনসেপচুয়ালও আছে। এবং 3 নম্বর যে ভিডিওতে আমি আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে তিনটি বিন্দুদান নেব, সেই তিনটি বিন্দুদান কি ত্রিভুজের শীর্ষে রাখবো। সেই ক্ষেত্রে দেখতে পাবো একটু আলাদা, সেক্ষেত্রে কি একটু আলাদা। এবং আগের যে ভিডিওটা যেটা আমি আলোচনা করেছি অলরেডি, সেটা হচ্ছে দুটি বিন্দুদানকে একই দূরত্ব রেখে বা এই দুটি বিন্দুদানকে রেখে সেখানে কুলম্বের সূত্র ইউজ করব। সেটা খুব ইজি ছিল, খুব সহজ, এবং কনসেপ্টটা জানাটা খুব সহজ। সেখানে কিছু ইম্পর্টেন্ট ট্রিক বলেছি, সেই ইম্পর্টেন্ট ট্রিকগুলো এখানেও কাজে লাগবে। সেখানে হয়তো এখানে রিপিট কম করব, বাট সেখানে খুব ভালো করে আলোচনা করেছে। অবশ্যই যেসব বন্ধুরা আমার সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই সেই ভিডিওটা দেখবে। এবং চলো আজকে এই আলোচনাটা আমরা স্টার্ট করি। এবার কুলম্বের সূত্রের ইউজ করে আমরা তিনটি বিন্দুদান নেব এবং সেই তিনটি বিন্দুদানকে কী করবো, একই সরলরেখায় রাখবো। একই যে সরলরেখায় রাখি সেখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পড়ে যে সেখানে যখন লব্ধি ক্রিয়াশীল বল আমরা বের করব, সেই ক্ষেত্রে যে ডিরেকশানটা বিশেষ করে খুবই মেজার করে এবং সেখানে খুব কাজে লাগে। সেই ডিরেকশানটা বের করাটা শিখতে হবে। এই একটাই কঠিন কাজ আছে, বাদ বাকি পুরোটা সহজ। শুধুমাত্র কুলম্বের সূত্র ইউজ করব, ফর্মুলা ইউজ করব, সঙ্গে সঙ্গে বের করে দেবো। আর যোগ বিয়োগ ক্যালকুলেশন আর কিচ্ছু না। এই যে এই ডিরেকশানটা বুঝতে পারাটা অনেকটা কঠিন কাজ, আর এই ডিরেকশানটা বুঝতে হবে। ওকে, তাহলে চলো স্টার্ট করি। এবং প্রথম যে অঙ্কটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে ছায়াপ্রকাশনের বই থেকে। ছায়াপ্রকাশনের বইয়ের উদাহরণের অঙ্ক আছে, দেখতে পাবে যে পেজ নাম্বার 26 এবং উদাহরণ নাম্বার 5। তোমরা বইটা বের করে নাও এবং অঙ্কটা আমি এখান থেকেও করছি, তোমরা ওখান থেকেও পড়ো। আর সেই প্রবলেমটা যখন পড়বে তখন অবশ্যই খাতার কলমটা বের করে নিও। ওকে, তাহলে চলো। প্লাস 250 ইএসইউ তড়িৎ আধান পি, অপর দুটি তড়িৎ আধান কিউ এবং আর এর মধ্যে একই সরলরেখায় অবস্থিত। কিউ এবং আর এর প্লাস 50 ইএসইউ এবং মাইনাস 300 ইএসইউ। কিউ থেকে পি এর দূরত্ব 5 সেমি, আর থেকে পি এর দূরত্ব 10 সেমি। পি এর উপর ক্রিয়াশীল অবধি বল বের করতে বলেছে। দেখো এবার প্রবলেমটাতে পড়লাম। এবার দেখো প্রবলেমটাতে কি বলেছে। অ্যাকচুয়ালি প্রবলেমটাতে বলেছে যে কিউ আধান, ধরে নিচ্ছি আমি এখানে কিউ আধান আছে, আমি কিন্তু প্রদত্ত কি প্রবলেমে খুব ভালো করে খুব ইম্পর্টেন্ট সহকারে প্রবলেমটা পড়তে হয়। প্রবলেমটা পড়ে ফার্স্ট আমি যেহেতু বলে দিয়েছি কুলম্বের সূত্র, যখন তুমি জানবে না তখন তোমাকে দেখতে হবে যে কোন সূত্রটা প্রয়োগ করছে আমি প্রবলেমটাতে, সেটাকে বের করতে হয়। যখন প্রবলেমটা রিডিং পড়ছো বা প্রবলেমটা খুব কনসেন্ট্রেশন সহকারে করছো তখন আগে সেটা বের করতে হয়। তাহলে সেটা আমরা তো জানি অলরেডি। তাহলে কিউ আধান আর এর মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে আর। তাহলে এদের মধ্যে একটা কি সরলরেখা গেলাম এবং সেই সরলরেখায় কি বলেছে, আর একটা পয়েন্ট নিতে বলেছে, সেটা হচ্ছে পি পয়েন্ট। মাঝখানে না, কিন্তু এর মাঝে যে কোনো একটা পয়েন্ট। আর এই কিউ আধান, কিউ কিন্তু পয়েন্ট, এটা আরও পয়েন্ট আর পি পয়েন্ট। সেখানে কিউ পয়েন্টে যে আধানের পরিমাণটা আছে সেটা হচ্ছে কত, কিউ পরিমাণে যে আধানের পয়েন্টটা সেটা হচ্ছে 50। কত, প্লাস 50 ইএসইউ, কি ইএসইউ। আবার পি পয়েন্টে যে পয়েন্টটা আছে সেটা কত, প্লাস 250 ইএসইউ। আবার আর পয়েন্টে যেটা আধান আছে সেটা কত, মাইনাস 300 ইএসইউ। দেখো ভালো করে নোটিস করে, এগুলো কিসে আছে আধানগুলো, ইএসইউ আছে, মানে কি সিজিএস পদ্ধতিতে আছে। দেখো সিজিএস পদ্ধতি। আর তো বলেছি আগের ভিডিওতে, যদি সিজিএস পদ্ধতি থাকে তাহলে 1/ε0কে আমরা নিব না, 1/ε0 = 1 বসবে, সেটা আমরা জানি সিজিএস পদ্ধতিতে। আচ্ছা, সেটা আমরা আলোচনা করছি। দেখো এবার পদ্ধতিতে কি বলেছে, এর মধ্যে যে ডিস্টেন্সটা কিউ আর পি এর মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কত, 5 সেমি। কত, 5 সেমি। আর পি আর এর মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কত, 10 সেমি। এইবার সেখানে আমাকে কি বের করতে বলেছে, এটা আমার প্রদত্ত গেল। এবার বের করতে বলেছে কি, পি এর উপর ক্রিয়াশীল লব্ধি বল, এটা আমাকে বের করতে বলছে পি এর উপরে।
অর্থাৎ এই পয়েন্টটার উপরে ক্রিয়াশীল অবধি বল বের করতে হচ্ছে। এই কথাটা মাথায় রাখতেই হবে। যদি তুমি এই কথাটা মাথায় না রাখো যে কোন পয়েন্টটার উপরে বা কোন আধানের উপর ক্রিয়াশীল অবধি বল বের করতে বলেছে, তাহলে কিন্তু হবে না। তাহলে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কোন পয়েন্টের উপরে কি বের করতে বলেছে, ক্রিয়াশীল অবধি বলটা বের করতে বলেছে। দেখো, তাহলে কিছু আগে সহজ যে ব্যাপারটা সেটা হচ্ছে কুলম্বের সূত্র ইউজ করব, তারপর ডিরেকশন দেব। যেহেতু আমরা জানি যে কোনো বল কি একটা ভেক্টর রাশি, অবশ্যই ভেক্টর রাশি যদি হয় তাহলে কি হবে, সেই ভেক্টর রাশির মানও থাকবে, ডিরেকশনও থাকবে। তাহলে আমরা মানও জানতে পারবো এবং ডিরেকশনও জানতে পারবো। তাহলে অ্যাট ফার্স্ট কিউ আধানের জন্য আমি কিন্তু সলভ করছি। কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্রিয়াশীল বল ওকে, ধরে নিচ্ছে এটা হচ্ছে F1। আমি কিন্তু ভেক্টর দিচ্ছি, কি ভেক্টর দিচ্ছি, ডিরেকশন দিলাম ভেক্টর। তাহলে F1 ইকুয়াল টু কি হলো, কত আধান আছে, +50 ইন্টু +20 250 ইএসি বাই 1/4πε, যেহেতু সিরিয়াস পদ্ধতিতে করছি তাই সিরিয়াস পদ্ধতিতে 1/4πε নট ইকুয়াল টু কত, 1। এটা হচ্ছে কুলম্বের সূত্র অনুযায়ী, ঠিক আছে, কুলম্বের সূত্র অনুযায়ী। তাহলে ইকুয়াল টু ডিস্টেন্সটা কত, 5 স্কোয়ার, 5 কিন্তু সেমি। তাহলে এখানে কত ছিল ডিস্টেন্স, আর কিউপি ইকুয়াল টু 5 সেমি, আর হচ্ছে আর পি আর ইকুয়াল টু কত, 10 সেমি, 5 সেমি। এইবার যে প্রশ্নটা সেটা হচ্ছে, দেখো দুটোই কিন্তু পজিটিভ আধান ছিল। কি ছিল, দুটোই পজিটিভ আধান ছিল। এবার যেহেতু দুটোই পজিটিভ আধান ছিল, তাহলে আমরা সর্বদা কি জানি, আমি কিন্তু ডিরেকশনে চলে গেলাম, মানটা কিন্তু হয়ে গেছে, মানে কিছু নেই, শুধু কুলম্বের সূত্রে ফর্মুলা ফেলবে, মান বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাট এবার ডিরেকশনটা কিন্তু আমি এখন আলোচনা করছি, খুব মনোযোগ সহকারে শোনো। দেখো, যখনই এই জাতীয় কোনো প্রবলেম সলভ করতে যাবে, তখনই যে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি 3টা বিন্দু আধান থাকে এবং 3টা বিন্দু আধানে কি মাথায় রাখবে, 1 নম্বর যে মাথায়টা রাখবে সেটা হচ্ছে সেই 3টা বিন্দু আধানের ক্ষেত্রে কোনটার উপরে ক্রিয়াশীল অবধি বলটা বের করতে বলেছে, কোনটার উপরে ক্রিয়াশীল অবধি বলটা বের করতে বলেছে সেটা মাথায় রাখতে হবে। 2 নম্বর যেটা মাথায় রাখতে হবে যে সেই যেটাকে বের করতে বলেছে সেটা কিন্তু ভাষায় লেখা থাকবে, ঠিক আছে। আর বাদ বাকি যে দুটো আধান থাকবে, সেই দুটো আধান কি থাকবে, স্থির থাকবে, কি স্থির থাকবে। সেই আধান দুটো কিন্তু নড়বে না, বাদ বাকি যে একটা আধানের উপর আমরা ক্রিয়াশীল বল বের করবো সেটা কিন্তু শুধু নড়াচড়া করবে, একবার এদিক যাবে একবার এদিকে যাবে। ওকে, তাহলে আর একটা কথা, কুলম্বের সূত্র তাহলে আমরা কিভাবে ইউজ করবো, এটার উপর একবার এটা, এটার উপর একবার এটা, একবার মানে আমি বলতে চাচ্ছি কিউ আধানের সাপেক্ষে একবার কি আর আধানের উপর বের করবো, না পি আধানের সাপেক্ষে একবার আর আধান, আবার আর আধানের সাপেক্ষে একবার পি আধান, তাহলে কিন্তু একবার হিজিবিজি ব্যাপারটা হয়ে যাচ্ছে। কারণ অনেকগুলো বিন্দু আধানের সাপেক্ষে অনেকগুলো বিন্দু আধানের আমরা উপর ক্রিয়াশীল অবধিভাবে বের করবো, কিন্তু না, কেন না, কারণ আমাকে নোটিশ রাখতে হবে যে কিসের উপরে, কোন বিন্দুটি আধানের উপরে ক্রিয়াশীল অবধিবল বের করতে বলেছে। তাহলে সেই বিন্দুটাকে নিয়ে বাদ বাকি যে বিন্দু আধানগুলো থাকবে সেই আধানের উপর ক্রিয়াশীল অবধিবল বের করবো, সেই আধানের সাপেক্ষে ক্রিয়াশীল অবধিবল বের করবো। ওকে, তাহলে যদি 5টা আধান থাকে, ধরে নিচ্ছি আমি 5টা আধান আছে, আর এই আধানের উপর ক্রিয়াশীল অবধিবল বের করতে বলেছে, তাহলে এই আধানের সাপেক্ষে মানে এই আধানের জন্য এই আধানের উপর ক্রিয়াশীল অবধিবল, আবার এই আধানের জন্য এই আধানের উপর ক্রিয়াশীল অবধিবল, আবার এই আধানের জন্য এই আধানের উপর ক্রিয়াশীল অবধিবল, আবার এই আধানের জন্য এই আধানের উপর ক্রিয়াশীল অবধিবল। তাহলে বোঝা গেল, সবগুলো একটা আধানের উপরেই কাজ করবে। এরকম হবে না কিন্তু এই আধানের জন্য আবার এই আধান, এই আধানের জন্য আবার এই আধান, এই আধানের জন্য আবার এই আধান, এরকম কিন্তু হবে না, একটা কাটা। বোঝা গেল, তাহলে যেই আধানের উপর ক্রিয়াশীল অবধিবল বের করতে বলেছে সর্বদা সেই আধানের উপর ক্রিয়াশীল অবধিবল হবে, শুধুমাত্র এটা ছাড়া বাদ বাকি ওটার উপরে কাজ করবে সবগুলোই। ক্লিয়ার? এইবার আমি ডিরেকশন যেটা যাচ্ছিলাম সেটা হচ্ছে, এটা তো খুব ইম্পর্টেন্ট আলোচনা করলাম। এবার যেটা সেটা কিন্তু আধানের
এই যে আধানের যে কুলম্বের সূত্রের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা ইউজ করার জন্য এটা মাথায় রাখতে হবে। তারপর যে ডিরেকশনে যেটা যাচ্ছিলাম সেটা কি ছিল, দুটা বিন্দু আধান যেটা রেখেছি, এই দুটো বিন্দু আধানকে এখানে আমি খুঁটি দিয়ে বাঁশ দিয়ে ঘিরে রেখে দিয়েছি। ক্লিয়ার? এটা আর এটা। এবার এটা যেটা আছে সেটা একবার এদিকে যেতে পারবে, একবার এদিকে যেতে পারবে, আবার এদিকেও যেতে পারবে, সব দিকে যেতে পারবে। ও কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তে পারবে। বাট এই দুটো বিন্দুদানকে কিন্তু আমি কি করলাম, একদম রেখে দিয়েছি। যখন ডিরেকশন বের করতে যাবে তখন যেটা আমাদের সর্বদা মাথায় রাখতে হবে, সাধারণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমরা সর্বদা জানি যে দুটি সমজাতীয় বিন্দু আধান কী করে, পরস্পরকে বিকর্ষণ করে। দুটি সমজাতীয় বিন্দু আধান কী করে, পরস্পরকে বিকর্ষণ করে। আবার দুটি বিপরীত বিন্দু আধান কী করে, পরস্পরকে আকর্ষণ করে। এটা আমরা জানি, এটাই মাথায় রাখতে হবে ডিরেকশন বের করতে গেলে। কারণ দেখো এটা কি বলেছে, দুটি সমজাতীয় না, প্লাস প্লাস। এবার যখন দুটি সমজাতীয় বিন্দু আধান হবে তাহলে কি হবে, তাদের মধ্যে বিকর্ষণ হবে, তাদের মধ্যে বিকর্ষণ হবে। তার মানে কি হবে, প্লাস আর প্লাসে বিকর্ষণ করছে, ডিরেকশন প্লাস প্লাসে যখন বিকর্ষণ করছে তখন তার মানে কি ডিরেকশন কোন দিকে হবে, এই দিকে হবে। কারণ এদিকে যাবে তো, কারণ এটা তো এদিকে যাবে না, কারণ এটা তোকে ফিক্সড রেখেছি, এই দুটোকে ফিক্সড রেখেছি। ঠিক আছে, এই দুটোকে ফিক্সড রেখেছি। আর কি করলাম, এটা এখন নড়বে শুধু, কি বলেছিলাম, শুধুমাত্র যেটার উপরে ক্রিয়াশীল লোক দিব সেটা শুধুমাত্র নড়বে। তার মানে কি প্লাস প্লাসে বিকর্ষণ করে এই দিকে নিয়ে গেল। ওকে, ক্লিয়ার? এবার এটা কি আছে, মাইনাস আর প্লাস, মাইনাস আর প্লাসে কি হবে, আকর্ষণ হবে। তার মানে কি শুধুমাত্র পি বিন্দুটাই নড়বে, তাহলে পি বিন্দু থেকে আবার পুনরায় এইদিকে গেল। তাই ডিরেকশন দুটো সেম ডিরেকশনে যাচ্ছে না, ডিরেকশন দুটো সেম ডিরেকশন যাচ্ছে, এই বিকর্ষণ করে এদিকে ঠেলছে, আর এদিকে এর জন্য যখন এটার উপর ক্রিয়াশীল অবধি বল হচ্ছে তখন বিকর্ষণ করে তখন আকর্ষণ করে আবার এদিকে ঠেলছে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে কিউ আধানের জন্য পি বিন্দুতে, কিউ আধানের এই আধানের জন্য এই বিন্দুতে যে ক্রিয়াশীল অবধি বল, সেই অবধি বলের মান বের করলাম। বাট তার যে ডিরেকশনটা তাহলে কি হবে, পি থেকে আর এর দিকে। কি পি লিখলাম, আগে পি লিখবো, যেটা থেকে কিভাবে লেখে এটা সেটা তোমরা যদি না জেনে থাকো তাহলে বলছি, যে দিকে যাবে মানে কোথা থেকে কোথায় যাচ্ছে, যে তার মানে পি থেকে আরের দিকে যাচ্ছে, তাহলে পি থেকে আরের দিকে গেল, তাহলে প্রথমে পি লিখলাম তারপর আর লিখলাম, এটা হচ্ছে ডিরেকশন দিয়ে গেল। তাহলে কি বোঝা গেল, এত বরাবর কি কাজ করছে, ক্রিয়াশীল লব্ধি বলটা কাজ করছে। এবার সেটা কি আকর্ষণ না বিকর্ষণ, অবশ্যই বিকর্ষণ, এটাও লিখে দিবে। ওকে, বিকর্ষণ। তাহলে শুধু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে মান বসিয়ে যাবে। চলো ক্যালকুলেশন করি। তাহলে স্কোয়ার স্কোয়ারে কেটে গিয়ে স্কোয়ার স্কোয়ার হয়ে গেল 5 × 5, তাহলে 5 50 কেটে গেল, তাহলে 10, 5 কত 2, তাহলে কত হলো 500। কি ডাইন, কিসে করছি আমরা, সিজিএসে করছি, কি হলো ডাইন হলো। এইবার আমাদের কি হবে, আর আধানের জন্য, আর বিন্দুতে যে আধানটা আছে সেই আধানের জন্য পি বিন্দুর উপরে ক্রিয়াশীল লব্ধি বলটা বের করব। তাহলে আর আধানের জন্য পি বিন্দুর উপরে ক্রিয়াশীল লব্ধি বল বের করছি। ঠিক আছে, তাহলে F2 ভেক্টর দিয়ে এলাম ইকুয়াল টু কত, 300 ইন্টু 250 বাই কত, তাদের মধ্যে ডিস্টেন্স আছে কত, 10 সেমি, তাহলে 10 স্কোয়ার হয়ে গেল। এবার এর ডিরেকশনটা কি বললাম, এটা কি করছে, আকর্ষণ করছে, তাহলে ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে কি হলো, আবার কিভাবে লিখবো, পি আর বরাবর কি এফ এর যে ডিরেকশন সেটা, তাহলে আবার কাটাকাটি বড় স্কোয়ারটাকে ভেঙে গিয়ে 10 × 10 হলো, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, 0 0 কেটে গেল, কেটে গিয়ে কী হবে 75 0 ডাইন। দেখো ডিরেকশন কিন্তু দুটো সেম ডিরেকশন। মানে ঘটনাটা কি ঘটছে বলো তো, আমি এইভাবে আছি, আমি ধরো না পি আধান, ওকে, তাহলে কি এদিকে বিকর্ষণ করছে, এই যে বিকর্ষণ করছে, আমি দাঁড়িয়ে আছি, বিকর্ষণ করে আমাকে এদিকে ঠেলছে,
আবার এদিকে আকর্ষণ করছে, আকর্ষণ করে আবার এদিকে ঠেলেছে, এটা কি সবাই একই ডিরেকশনে গেলাম না? তার মানে কি আমার উপর এও বল প্রয়োগ করছে, আবার এদিক থেকেও বল প্রয়োগ করছে, তার মানে দুটো একই বল হচ্ছে, তাহলে যোগ হবে না বিয়োগ হবে? বলো, যোগ হবে না বিয়োগ হবে? অবশ্যই আমার উপরে দুটো বলই প্রয়োগ করছে, তাই না? অবশ্যই যোগ হবে। তাহলে কি, যেহেতু সেম ডিরেকশনে আছে, তাহলে সেম ডিরেকশন যেহেতু থাকার ফলে তাহলে সেটা কি হবে? যোগ হয়ে যাবে। তার মানে পি আধানের উপর ক্রিয়াশীল লব্ধি বল, পি আধানের উপরে ক্রিয়াশীল লব্ধি বল কি হলো? পি আধানের উপরে ক্রিয়াশীল লব্ধি বল এফ ধরে নিচ্ছি, সেই এফ এর ভেক্টর দিলাম, তাহলে ভেক্টর ইকুয়াল টু F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। তাহলে সেটা মান কত আসছিল আমাদের? 500 ডাইন, আচ্ছা 500 প্লাস 750, তাহলে যোগ করে কত আসে? 7 5 12, তাহলে 1250 ডাইন। আর ডিরেকশনটা বুঝে গেছে তো কেন যোগ করলাম? এই যোগ করাটা কিন্তু সবচেয়ে, কখন যোগ হবে কখন বিয়োগ হবে? যদি সেম ডিরেকশনে থাকে তাহলে সেটা সর্বদা কী হবে? যোগ হবে। বাট যদি বিপরীত ডিরেকশনে থাকে তাহলে সর্বদা কী হবে? বিয়োগ হবে। বোঝা গেল? ডিরেকশনটা কিন্তু একই তো ডিরেকশন, পি থেকে আরের দিকে, পি থেকে আরের দিকে। তাহলে আমাদের ক্রিয়াশীল লব্ধি বল কত হলো? 1250 ডাইন, পি আধানের উপর ক্রিয়াশীল লব্ধি বল। এই প্রবলেমটা আমি কিন্তু ডিটেলস আলোচনা করলাম, তাহলে প্রবলেমটা খুব ভালো করে বোঝো। ওকে, তাহলে হয়ে গেল মোটামুটি। কোনো রকম প্রবলেম থাকলে জানাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা গ্রুপে জয়েন হতে পারো, গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে। তাহলে চলো নেক্সট প্রবলেমটা আলোচনা করি। দেখো নেক্সট প্রবলেমটা হচ্ছে পেজ নাম্বার 27, উদাহরণ 10, ছায়া প্রকাশনের বই থেকে আমি রিডিং পড়ছি। প্রবলেমটা ভালো করে কনসেন্ট্রেশন সহকারে যখন তোমরা প্রবলেমগুলো সলভ করবে তখন কনসেন্ট্রেশন সহকারে সেই প্রবলেমটা কিন্তু পড়বে। ওকে, তাহলে দেখো যে দুটি ঋণাত্মক বিন্দু আধান, কি বলেছে? দুটি ঋণাত্মক বিন্দু আধান আমি ধরে নিচ্ছি সঙ্গে সঙ্গে যে দুটি ঋণাত্মক বিন্দু আধান প্রতিটির মান কত? 2 মাইনাস 2 আর মাইনাস 2 তারপরে কি বলেছে? এবং অপর একটি বিন্দু আধানের মান হচ্ছে কিউ। আর একটা বিন্দু আধান নিয়েছে, সেই বিন্দু আধানের মান কত? কিউ। বাট আমাকে দেখো তারপর বলেছে আধান তিনটি একই সরলরেখার উপরে অবস্থিত। আধান তিনটি কিন্তু একই সরল রেখার উপরে অবস্থিত, এ হচ্ছে সরলরেখা। বাট এই সরলরেখা আমি ধরে নিয়েছি এখানে, কিন্তু বাট অসুবিধা হচ্ছে সে এই যে কিউ আধান বলে দিয়েছে, এই কিউ আধানের অবস্থান কোথায় সেটা কিন্তু বলে দেওয়া নেই। এবার তাহলে কিউ আধানটা বসাবে কোথায়, তাই না? এরপরে দেখো কি বলেছে? প্রতিটি আধানের সাম্যাবস্থায় আছে। এখানে কি বলে দিল যে প্রত্যেকটি আধান সাম্যাবস্থায় আছে, অর্থাৎ সাম্যাবস্থা বলতে কি বোঝানো হয়েছে সেটা আমাদের জানতে হবে। তারপরে কি কিউ আধানটির অবস্থান বের করতে বলেছে, মান বের করতে বলেছে, প্রকৃতি নির্ণয় করতে বলেছে। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে যে সাম্যাবস্থা বলতে কি বোঝানো হচ্ছে। আগের প্রবলেম, আচ্ছা আমি এটা বলছি, আগের প্রবলেমটাতে ভালো করে দেখো যে আগের প্রবলেমে এখানে ছিল প্লাস আধান, এখানে ছিল মাঝখানে ছিল প্লাস আধান, তারপর ছিল মাইনাস আধান। এবার দেখো দুপাশে মাইনাস আধান আছে, বাট আরেকটা আধানের অবস্থান বলে দেওয়া নেই। কিন্তু যে আধানটার অবস্থানটা বলে দেওয়া নেই কিউ আধান, কিন্তু এটাও বলে দেওয়া নেই যে এই কিউ আধানটা প্লাস আধান হবে না মাইনাস আধান হবে। দেখো ওই জন্য কোশ্চেনটা করেছে যে প্রকৃতি নির্ণয় করো, মানে সেটা প্লাস আধান হবে না মাইনাস আধান হবে। আবার দেখো কি বলেছে? মান নির্ণয় করো, সে আধানটার মানও নির্ণয় করতে বলেছে এবং আধানের অবস্থান নির্ণয় করতে বলেছে। যদি তিনটে আমরা বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা আবার কী অবস্থায় আছে? সাম্যাবস্থায় আছে। তাহলে সাম্যাবস্থায় বলতে কি বোঝায়? সাম্যাবস্থা মানে বোঝায় যে দেখো আমি ডেমো দিচ্ছি একটা, আমি মাঝখানে একটা আধান দাঁড়িয়ে গেছি, তার মানে এই পাশে যখন কেউ টানবে এবং এই পাশেও যখন কেউ টানবে, মানে কি হবে? দুই পাশেই কি টানছে? সমান বল প্রয়োগ করে টানছে। তার মানে কি আমি এক জায়গায় স্থির অবস্থায় থাকবো, তাই না? এক জায়গায় স্থির অবস্থায়, আমি এদিকে হেলবো না এদিকে হেলবো না, তাহলে সুতরাং এক জায়গায় স্থির অবস্থা মানে কি আমি সাম্যাবস্থায় আছি, অর্থাৎ আমি কি স্থির অবস্থায় আছি। তাহলে আমার উপরে যে নেট বল প্রয়োগ হবে, মানে লব্ধি বল যেটাকে বলা হয়, আর সেই লব্ধি বলটা কি হবে? সেই লব্ধি বলটা 0 হবে, মানে আমার উপর কোনো লব্ধি কোনো বলের প্রয়োগ হচ্ছে না। বাট দুদিকে যখন টানছে মানে বল তো প্রয়োগ হচ্ছে, বাট দুটো একই বল সমান পরিমাণে বল প্রয়োগ হচ্ছে, কিন্তু সেই দুটো বলের ডিরেকশনটা আলাদা, ফলে তার লব্ধি বলটা কি 0 হয়ে যাচ্ছে। এই অবস্থাকে তখন বলা হবে কি সাম্যাবস্থায় আছে। এইবার বলেছি কি আধান দুটো কি মাইনাস আর মাইনাস। ওকে, বাট এইবার এই আধানটাকে আমরা জানতেই হবে। তাছাড়া লব্ধি বলটা কি বলেছি? অবশ্যই আকর্ষণ আর বিকর্ষণ বলের উপর ডিপেন্ড করে আমরা সেই লব্ধি বলটা বের করি
এবং তার ডিরেকশনের উপর ডিপেন্ড করে। এবার কিন্তু সেই আধানটা বলে দেওয়া নেই কী আধান। তাহলে আমাদের এখন আগে জানতে হবে এই আধানটার অবস্থান কোথায়। তাহলে আমরা বলতে সাম্যাবস্থায় আছে। চলো আমরা এবার প্রবলেমটা সলভ করি। চলো এইবার আমি ধরে নিচ্ছি যে এই মাইনাস আধান থেকে এক্স ডিস্টেন্সে কিউ আধান আছে, কিউ আধান আছে। আর এখান থেকে এই মাইনাস থেকে এই মাইনাস পর্যন্ত, মাইনাস ইউএসইউ পর্যন্ত তার যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমি ডি ধরে নিচ্ছি। ক্লিয়ার? ডি ধরে নিচ্ছি। এবার কুলম্বের সূত্র প্রয়োগ করব। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী কি -2 আধানের জন্য কিউ আধানের উপরে বল প্রয়োগ করবে, ধরে নিচ্ছি F1, আর সেই F1 ইকুয়াল টু Q1 Q2 বাই 4 পাই এপসিলন নট এক্স স্কোয়ার। বাট দেখো সবগুলো কিসে আছে? সিজিএস পদ্ধতিতে আছে। যেহেতু সিজিএস পদ্ধতিতে আছে তাহলে আমরা জানি, আমরা আগেও করেছি 1/4 পাই এপসিলন নট ইকুয়াল টু সিজিএস পদ্ধতি কত? 1, যেহেতু 1 অর্থাৎ Q1 Q2 বাই এক্স স্কোয়ার। এটা আমরা জানতাম। এবার Q1 এর মান কত? -2 অর্থাৎ 2 মাইনাস কিন্তু বসবে না, শুধু তার ভ্যালু বসবে। আমরা কিন্তু শুধু তার ভ্যালু বসবে। তাহলে 2 ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। আবার এটা কী বের করলাম? -2 আধানের জন্য কিউ আধানের উপর বল প্রয়োগ করলাম। এরপরে কি এদিকে যে -2 আধান, সেই আধানের জন্য এই কিউ বিন্দুর উপরে বল প্রয়োগ করছি। তাহলে লিখে নেবে, হ্যাঁ বলছি লিখে নেবে। তাহলে F2 ইকুয়াল টু কী হবে? কত -2, অর্থাৎ শুধু 2 বসবে, মাইনাস কিন্তু বসবে না। বোঝা গেল? তাহলে 2 ইন্টু কিউ বাই, এবার এখান থেকে এর মধ্যে ডিস্টেন্সটা কত? কিউ থেকে এদিকের -2 এর মধ্যে ডিস্টেন্স কত? ডি মাইনাস এক্স। কত? ডি মাইনাস এক্স, তার হচ্ছে স্কোয়ার। এই গেল এখানকার, আর এই হলো এখানকার। এখানে হচ্ছে 1 হবে। বুঝতে পারলে? এইবার কি বলেছে প্রশ্ন? শর্ত কি দিয়ে দিয়েছে? শর্ত দিয়ে দিয়েছে যে তারা কি আছে? সাম্য অবস্থায় আছে। এবার সাম্য অবস্থায় থাকা মানে কি বললাম? নেট বলটা কি হলো? আমি এক জায়গায় স্থির, মানে নেট বলটা মানে লব্ধি বলটা কি হচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। অতএব এদিকে যে বলটা টানছিল, এদিকে যে বলটা টানছিল, সেই দুটো বলের জন্য যে আমার উপর বল প্রয়োগ হচ্ছিল, সেই দুটো বলই কিন্তু সমান হচ্ছে। ফলে আমি যে এক জায়গাতে কি থাকছি? স্থির অবস্থায় থাকছি। অতএব কি হচ্ছে? F1 ইকুয়াল টু F2 হবে। অতএব F1 ইকুয়াল টু F2 হবে। তাহলে F1 ইকুয়াল টু আমরা কি পেয়েছি? 2 ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। আর F2 ইকুয়াল টু কী পেয়েছি? 2 ইন্টু কিউ বাই ডি মাইনাস এক্স স্কোয়ার। এবার শুধু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে এই উপরের পার্টটা কি কেটে গেল? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে? ডি মাইনাস এক্স স্কোয়ার। অতএব এক্স ইকুয়াল টু ডি মাইনাস এক্স, দুদিকে স্কোয়ারটা উঠে গেল। এবার 2x ইকুয়াল টু ডি, অতএব এক্স ইকুয়াল টু ডি বাই 2। এক্স ইকুয়াল টু কী বেরোলো? ডি বাই 2 বেরোলো। অথবা এখানে ভালো করে দেখো যে এক্স ইকুয়াল টু ডি বাই 2, অথবা এই দুটি আধান, ঋণাত্মক আধানের মাঝখানে আমার কি থাকতে হবে? এই কিউ আধানটা থাকতে হবে, তাহলেই সাম্য অবস্থায় থাকবে। এইবার প্রশ্নটা আমরা পেয়ে গেলাম যে সাম্য অবস্থার অবস্থানটা কোথায়, অর্থাৎ কিউ আধানটির অবস্থানটা কোথায়। এবার প্রশ্নটা হচ্ছে যে এই অবস্থানটা বেরিয়ে গেল, এবার এর মান কি? অতএব এই কিউ আধানটির মান কত? কিউ আধানটির মানটি বোঝার জন্য আমাদের কিছু জানতে হবে। সেটা হচ্ছে দুটি সমজাত বিন্দু আধানের মাঝে যদি অপর কোনো আধান রাখা হয় আর পুরো ব্যবস্থাটা যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে যদি নেগেটিভ আধান থাকে দুপাশে, তাহলে মাঝখানে অবশ্যই পজিটিভ আধান থাকতে হবে, অথবা বিপরীত আধান থাকবে, তাহলেই সাম্যাবস্থায় আসবে। কারণটা কেন বলছি? কারণ হচ্ছে দুটি সমজাত যে আধানটা রয়েছে, সেই সমজাত আধান কী করছে? পরস্পরকে বিকর্ষণ করছে। হ্যাঁ, পরস্পরকে বিকর্ষণ করে পরস্পরের কাছ থেকে ছুটে যাওয়ার চেষ্টা করছে। আবার
মাঝখানে আধানটা রাখার ফল কী হচ্ছে, আবার যারা ছুটে দুই দিকে ছুটে যাওয়ার চেষ্টা করছিল আবার সে আকর্ষণ করে আবার তার পূর্ব অবস্থানে রাখার চেষ্টা করে। কি হচ্ছে, তাহলে এই আধান আর এই আধান কি পরস্পরকে আকর্ষণ করে, আর তার ডিরেকশনটা এদিকে হচ্ছে, আবার এই আধানকে পরস্পর কী করছে, আকর্ষণ করছে, আকর্ষণ করে কী করছে, ডিরেকশনটা এদিকে হচ্ছে। ফলে কি দেখো, দুটি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে যে মানটা আসছিল, আর দুটি বিপরীতজাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে যে মানটা আসছিল, সেই মানটা কি সমান হচ্ছে, এবং তাদের যে ডিরেকশনটা দেখতে পাচ্ছ সেই ডিরেকশনটা কি হচ্ছে, বিপরীত হচ্ছে। ফলে কি হচ্ছে, এই আধানটা কি থাকছে, আর এই আধান সবগুলো একসঙ্গে সাম্য অবস্থায় থাকছে, সে সাম্য অবস্থা পালন করছে। আর যেহেতু তাদের মধ্যে যে আকর্ষণ আর বিকর্ষণ বলের মানটা সমান থাকছে, এখান থেকেই আমরা বের করবো কি, মান বের করবো, কিসের, কিউ আধানটির মান বের করবো। তাহলে চলো, এই আধানের জন্য এই আধানের উপরে যে বল প্রয়োগটা হবে, সেই বল প্রয়োগটা আমি ধরে নিচ্ছি কত, F1। তাহলে F1 = 2 × কিউ বাই, তাদের মধ্যে ডিস্টেন্স কত, x²। আর এই দুটি বিপরীত জাতীয় সমজাতীয় আধান, সেই সমজাতীয় আধানের মধ্যে যে বিকর্ষণ যে বলটা, সেই বিকর্ষণ বলের মানটা আমি ধরে নিচ্ছি F। অতএব 2 × 2 বাই, তাদের মধ্যে ডিস্টেন্স কত, d²। আর এই দুটি এই বল দুটি কি হবে, সমান হবে। অতএব F1 = F। তাহলে 2q বাই x², 2 × 2 বাই d²। আমরা কিসের মান বের করবো, আমরা কিউ এর মান বের করবো। অর্থাৎ কিউ = কি হলো, 2 কেটে গেল, 2 বাই d² × x²। আর আমরা আগে যেহেতু দেখেছি x = d/2। অর্থাৎ আমরা এখানে মান বসে দিচ্ছি, 2d² × d/2²। তাহলে d² কেটে গেল, আর এখানে কত হলো, 2/4, অর্থাৎ 0.5। এইবার কিউ যেহেতু, তাহলে তার এককটা কত হবে, আমরা যেহেতু সিজিএস পদ্ধতি করছি, অর্থাৎ ESU। তাহলে আমরা কিউ আধানটির মান পেয়ে গেলাম কত, 0.5 ESU। আর তার প্রকৃতি কী পেলাম, সেটা হবে পজিটিভ। দেখো আমরা এখান থেকেও কী পেলাম, সেটা পজিটিভ। তাহলে আমরা এই যে প্রবলেমটা সলভ করলাম, এই প্রবলেমটা একটু জটিল ছিল, একটু বড় ছিল, কারণ এই প্রবলেম অনেক কিছু আলোচনা করতে বলেছে, কিউ আধানটির মান বলে দেওয়া নেই। তাহলে এটা একটা জটিল ব্যাপারটা ছিল, কিন্তু আমরা সহজ করে করার চেষ্টা করলাম, কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করবে। ওকে, তাহলে সহজেই প্রবলেমটা সলভ করে আমাদের 2-3টে বিন্দু আধান একটু সরলরেখায় রেখে দুটো প্রবলেম সলভ করলাম কেবল। নেক্সট প্রবলেম আমি আরও সলভ করছি, চলো দেখো নেক্সট প্রবলেমটা পড়ছি। নেক্সট প্রবলেমটা প্রবলেম সেট 1-এর 9 নম্বর যে প্রবলেমটা আছে সেটা। হ্যাঁ, 1 ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান ও একটি ধনাত্মক আধান কিউ একই সরলরেখা অবস্থিত। তাহলে কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে সেটির মান কত হলে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে, আমাকে কি সেটা বের করতে হবে। তাহলে আমরা কি দেখলাম, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে দুটি আধান 1 ইউনিট করে আছে। দেখো এখানে কিন্তু 1 ইউনিট দিয়েছে, এখানে কিন্তু সিজিএস বা এসআই এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে 1 ইউনিট করে আছে, আর সেই দুটি আধানের মাঝে কি আছে, আর একটা আধান আছে, যে আধানটা কিউ আধান। আর এই যে দুটি আধান, এই দুটি আধান কি, নেগেটিভ আধান। আগের যে প্রবলেমটা পড়েছিলাম সেই প্রবলেমটাতে কিন্তু বলা ছিল না যে মাঝে যে আধানটা আমরা বের করলাম সেই আধানটা প্লাস আধান না নেগেটিভ আধান। সুতরাং আমাদের অনেকটা প্রবলেম ফেস করতে হলো যে প্রবলেমটা সলভ করতে কখন আকর্ষণ হবে কখন বিকর্ষণ হবে। বাট এই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই আর খুব সুবিধাভাবে আমরা কিন্তু বলে দিতে পারবো সেটা আকর্ষণ হচ্ছে না বিকর্ষণ হচ্ছে। তাহলে এখানেও দেখো যে নেগেটিভ আধান দুটির মাঝখানে কি আছে, একটা পজিটিভ আধান আছে। আর এই পজিটিভ আধানের কী বের করতে হবে, কোথায় স্থাপন করতে হবে, তাহলে সে পুরোটা সাম্য অবস্থায় থাকবে, আর সেটা মান বের করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই নেগেটিভ আধানের দুটির মাঝের যে দূরত্বটা, সেই দূরত্বটা ডি। ওকে, আর ধরি স্থাপন করতে হবে আধানটি এই আধান থেকে, অর্থাৎ এটা পি পয়েন্ট আর এটা হচ্ছে কিউ পয়েন্ট। তাহলে পি পয়েন্ট থেকে কিউ আধানের সঙ্গে প্লাস কিউ আধানের দূরত্ব হচ্ছে এক্স, যেখানে প্লাস কিউ আধানটা কি স্থাপন করতে হবে। এরপরে সুতরাং একই রকম কুলম্বের সূত্র ইউজ করব। তাহলে কুলম্বের সূত্র ইউজ করলে পি আধানের জন্য
আর পি পয়েন্টের আধানের জন্য প্লাস কিউ আধানের উপর প্রযুক্ত বল যদি F1 হয় তাহলে কি ভেক্টর চিহ্ন দিলাম ইকুয়াল টু কত 1 ইন্টু কিউ বাই তাদের মধ্যে দূরত্ব কত এক্স স্কোয়ার। আর এই ডিরেকশনটা কী হবে, যেহেতু কি আকর্ষণ বল কাজ করছে তাহলে এই ডিরেকশনটা এদিকে হলো। অতএব এটা ধরে নিচ্ছি ও বিন্দু, ও পি বরাবর, ওকে, ও পি বরাবর। আর এই কিউ আধানের জন্য ও বিন্দুতে আধানের উপযুক্ত বল ধরে নিচ্ছি F2, F2। অতএব কিউ আধানের জন্য এই আধানের উপর যে প্রযুক্ত বল সেটা F2 ইকুয়াল টু হবে 1 ইন্টু কিউ বাই কত, এদের মধ্যে দূরত্বটা ডি মাইনাস এক্সের স্কোয়ার। বুঝতে পারলে? এগুলো পুরোটা সিজিএস পদ্ধতিতে নিলাম, যেহেতু ইউনিটটা শুধু দেওয়া আছে, সিএস পদ্ধতিতে নিলে আমাদের সুবিধা হবে, তাহলে সিজিএস পদ্ধতিতে নিলাম। আর এই কি বলেছে, সাম্যাবস্থায় আছে। কোথায়? হ্যাঁ, আধানগুলি সাম্যাবস্থায় থাকবে। আধানগুলি সাম্যাবস্থায় থাকবে মানে কি, F1 ইকুয়াল টু কী হবে, F2 হবে। আর এটা যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা হচ্ছে ও কিউ বরাবর, ও কিউ বরাবর। তাহলে সাম্যাবস্থা থাকলো, যেহেতু সাম্যাবস্থা থাকছে মানে কি এইটা আর এটা, অর্থাৎ F1 আর F2 ইকুয়াল টু কী হবে, F1 মাইনাস F2 ইকুয়াল টু 0। কারণ এর উপর যে লব্ধি যে বলটা, সেই লব্ধি বলটা 0 হবে, তাহলে তখনই সাম্যাবস্থায় থাকবে। তাহলে F1 মাইনাস F2 দিলাম, কেন দিলাম বোঝা গেল? কারণ এর উপর লব্ধি যে বলটা, সেই লব্ধি বলটা কত, 0। কারণ যে ডিরেকশনটা বলেছি সেই ডিরেকশনটা বিপরীত দিকে। দেখো প্রথম প্রবলেমটাই বলেছিলাম, প্রথম প্রবলেমে কিন্তু বলেছিলাম যে সেখানে ডিরেকশনটা সেম ডিরেকশনে ছিল, তাই আমরা যোগ করেছি। বাট এই ক্ষেত্রে ডিরেকশনটা কি বিপরীত ডিরেকশন, তাহলে আমরা কি বিয়োগ করব, বিয়োগ করলে পেয়ে গেলাম। অতএব F1 ইকুয়াল টু F2। এবার শুধু মানগুলো বসে দাও, ভ্যালুগুলো বসে দিলে আমরা কি পাবো, ভ্যালুগুলো বসে দিলে আমরা পাবো F1 এর জায়গায় কিউ বাই এক্স স্কোয়ার, আর F2 জায়গায় কিউ বাই ডি মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ এক্স ইকুয়াল টু ডি মাইনাস এক্স, অর্থাৎ এক্স ইকুয়াল টু ডি বাই 2। অর্থাৎ এই যে কিউ আধান, ও বিন্দুতে যে কিউ আধানটা রয়েছে, সেই কিউ আধানটি এই পি বিন্দু থেকে এক্স দূরত্বে রাখতে হবে, অর্থাৎ ডি বাই 2 দূরত্বে রাখতে হবে। অর্থাৎ এই দুটি আধানের মাঝে বরাবর আমাদের কি রাখতে হবে, এই কিউ আধানের প্লাস কিউ আধানটি রাখতে হবে, তাহলে কি সাম্যাবস্থায় থাকবে। এইবার নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে সেটির মান কত, অর্থাৎ এই কিউ আধানটির মান চেয়েছে। এই কিউ আধানটির মান আমাকে বের করতে লাগলে সেই আগের যে প্রবলেমটা বলেছে সেই একই রকমভাবেই আমাকে ভাবতে হবে কি, দুটি একই জাতীয় আধান পরস্পরকে কি করছে, বিকর্ষণ করছে। বিকর্ষণ করার ফলে তার পরস্পরের কাছে থেকে চলে যাওয়ার চেষ্টা করবে যদি কিউ আধানটি না থাকে, প্লাস কিউ আধানটি। এবার এদেরকে সাম্যাবস্থায় নিয়ে আসার জন্য মাঝখানে একটা প্লাস কিউ আধান রাখতে হবে, আর সেই প্লাস কিউ আধানটি কি মাঝখানে রেখেছি, কি একদম মাঝামাঝি বরাবর। তাহলে এই বিপরীত আধানের মধ্যে যে আকর্ষণ বলটি কাজ করবে, আর এই সমজাতীয় আধানের মধ্যে যে বিকর্ষণ বলটি কাজ করবে, সেই বিকর্ষণ মানটা কি হবে, সমান হবে, কিন্তু তার ডিরেকশনটা কি হবে, বিপরীত হবে। অতএব আমি একটা বল ধরে নিচ্ছি, যে বলটা আমি এটা পি আধানের জন্য কিউর উপযুক্ত বল এটা ছিল। এইবার এই দুটি সমজাতীয় যে আধান ছিল, সেই সমজাতীয় আধানের উপর যে প্রযুক্ত যে বলটা হবে, সে প্রযুক্ত বলটা অবশ্যই বিকর্ষণ বল হবে। সেই বিকর্ষণ বল ইকুয়াল টু কী হবে, এফ ধরে নিচ্ছি, এফ ইকুয়াল টু এই দুটি আধানের উপর বিকর্ষণ বল 1 ইন্টু 1 বাই কত, তাদের মধ্যে দূরত্ব ডি, তো ডি এর স্কোয়ার। আর এই দুটি বল কি হবে, সমান হবে। তাহলে F1 ইকুয়াল টু এফ, অতএব কিউ বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই ডি স্কোয়ার। আমাকে কি বের করতে হবে, আধানের মানটা বের করতে হবে। কিউ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ডি স্কোয়ার, আর এক্স ইকুয়াল টু আমরা আগে পেয়েছি কত, এক্স ইকুয়াল টু ডি বাই 2, অতএব ডি বাই 2 স্কোয়ার
ইকুয়াল ইন্টু ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কেটে গেল, তাহলে 1/4 হলো, অর্থাৎ মানটা কত 0.25। কিসে বসবে? ইউনিট হবে কিন্তু এখানে, কারণ আমরা ইউনিটে করেছি, এখানে কিন্তু আগের মতো ইএসসি বসবে না, এটা কিন্তু আলাদা আছে, ঠিক আছে, তাহলে ইউনিটে বসবে। তাহলে দেখো আমরা কি প্রথমে করলাম, প্রথমে আমরা সাম্যাবস্থায় আছে সেটাকে ধরে নিই, যেহেতু সাম্যাবস্থায় আছে, লজিকটা কি সাম্যাবস্থায় আছে সেটাকে ধরে নিই, আমরা কি বের করলাম, সেখানে অবস্থানটা বের করলাম সেই আধানের। তারপরে আমরা কী বের করলাম, যে আকর্ষণ বল আর যে বিকর্ষণ বলটা, সেই আকর্ষণ আর বিকর্ষণ বলটাকে সমান করলাম, সমান করার ফলে তারা সাম্যাবস্থায় ছিল, তাহলে সেখান থেকে আমরা বের করলাম যে আধানের মানটা কত আছে। তাহলে দেখো এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, তাহলে ইজি হয়ে যাবে। আর একই যে লব্ধি বলটা কীভাবে বের করতে হলো, যেহেতু বিপরীত ডিরেকশনে ছিল তাই আমরা মাইনাস করেছিলাম এখানে, তাই না? তাহলে খুব সহজেই এই প্রবলেমটাও সলভ করে, আগের মতো সিমিলার প্রবলেম, একটু আলাদা, ঠিক আছে। এবার চলো নেক্সট প্রবলেমটা শুরু করব। দেখো নেক্সট প্রবলেমটা পড়ছি। নেক্সট প্রবলেমটা হচ্ছে প্রবলেম সেট 2 এর 5 নম্বর যে প্রবলেমটা আছে সেটা। হ্যাঁ, তাহলে একটি সরলরেখার উপরে অবস্থিত এ বি এবং সি বিন্দুতে যথাক্রমে +20 ইএসইউ -25 ইএসইউ এবং +50 ইএসইউ আধান থাকলে বি বিন্দুতে অবস্থিত আধানের উপরে কত বল প্রয়োগ করবে দেওয়া আছে, এ বি ইকুয়াল টু আর বি সি ইকুয়াল টু। তাহলে কি বলেছে, এ বি আর সি বিন্দু, এবার সেই বিন্দুতে দেখা আছে +20 ইএসইউ আধান আছে, আর হচ্ছে এখানে -25 ইএসইউ আধান আছে, আর এখানে কত +50 ইএসইউ আধান আছে। তাহলে এ বি সি বিন্দুতে পেয়ে গেলাম, আর তাদের মধ্যে যে দূরত্ব সেই ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে, এ থেকে বি এর মধ্যে যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে 10 সেমি, আর এখান থেকে এর মধ্যে যে ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে সেটা কত 15 সেমি। অতএব প্রদত্ত এ বি ইকুয়াল টু 10 সেমি আর বিসি ইকুয়াল টু 15 সেমি হচ্ছে আমাদের প্রদত্ত। আর কি বের করতে হবে, বের করতে হবে কি, বি বিন্দুতে অবস্থিত আধানের উপরে ক্রিয়াশীল বল, বি বিন্দুতে অবস্থিত আধানের উপর ক্রিয়াশীল বল, এটা আমাদের বের করতে হবে। দেখো আগের প্রবলেমটাতে কি ছিল, দুই দিকে কি ছিল, নেগেটিভ আধান ছিল আর মাঝখানে প্লাস আধান ছিল। দেখো এই প্রবলেমটাতে দুদিকে পজিটিভ আধান আছে, মাঝখানে নেগেটিভ আধান আছে। এবার বলেছে যে এই নেগেটিভ আধানের উপরে প্রযুক্ত ক্রিয়াশীল বলটা কত, লব্ধি বলটা কত, সেটা বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো তাহলে আমরা কি করব, এ বিন্দুর জন্য কুলম্বের সূত্র ইউজ করব, কুলম্বের সূত্র ইউজ করে এ বিন্দুর জন্য বি বিন্দুর উপর ক্রিয়াশীল লব্ধি বল কত, F1 ধরে নিলাম, ভেক্টর দিয়ে দিলাম, তাহলে ভেক্টর F1 ইকুয়াল টু 20। দেখো সবগুলো কিন্তু সিজিএসে আছে, তাহলে কোনো কথাই নেই, 1/4 এপসিলন নট ইকুয়াল টু 1, 20 ইন্টু 25, এটা আধানের মান গেল, বাই তাদের মধ্যে দূরত্ব কত 10 সেমি, তাদের স্কোয়ার। আর এদের যে ডিরেকশন, ফোর্সের যে ডিরেকশন, সেই ডিরেকশনটা কত, এদের আচ্ছা প্লাস আর মাইনাস কি করছে, আকর্ষণ করছে, কি আকর্ষণ করছে মানে বি এ এর দিকে ডিরেকশন, বি এ বরাবর, তাহলে এদিক থেকে এই আধানটা এদিকে আসবে, অথবা ডিরেকশনটা কোন দিকে, বি থেকে এ এর দিকে। আবার সি আধানের জন্য, সি বিন্দুতে যে আধান আছে সেই আধানের জন্য বি বিন্দুর উপর আধানের উপর কি ক্রিয়াশীল যে বলটা হবে, সেই বলটার মান হচ্ছে আমি ধরে নিচ্ছি F2, একটু যেটা প্রকাশ করলাম, তাহলে 50 ইন্টু 25 বাই তাদের মধ্যে ডিস্টেন্স কত 15 সেমি, তার স্কোয়ার। আর তাহলে এই আধানের যে বলের যে ডিরেকশন, সেই ডিরেকশনটা কোন দিকে হবে, বি থেকে সি এর দিকে, কারণ প্লাস মাইনাসে কি করছে, আকর্ষণ করছে, তাহলে বি থেকে সি এর দিকে তার মধ্যে ডিরেকশন হবে, বি থেকে সি এর দিকে। তাহলে দেখতে পাচ্ছ যে এই আধানের উপর যে বলটা প্রয়োগ করছিল তার যে ডিরেকশন, সেই ডিরেকশনটা কি এদিকে দেখাচ্ছে, আবার এই আধানের জন্য এই আধানের উপর যে বল প্রয়োগ করছিল তার যে ডিরেকশন, সেই ডিরেকশনটা কি এদিকে দেখাচ্ছে। তা দেখো একটা বিন্দু আধানের জন্য তার উপর যে আকর্ষণ বলটা যে কাজ করছে, সেই তাদের আর যে বলের যে ডিরেকশন, সেই ডিরেকশনটা কী করছে, পরস্পর বিপরীতমুখী, যেহেতু
বল আকর্ষণ বল বা ক্রিয়াশীল যে লব্ধি বলটা সেই বলটা পরস্পর বিপরীতমুখী, তাই কি হবে লব্ধি যে বলটা বেরোবে সেই বলটা কী হবে মাইনাস হবে। অতএব ক্রিয়াশীল যে লব্ধি বল সেই লব্ধি বল F ইকুয়াল টু ভেক্টর F1 মাইনাস F2 F1 মাইনাস F2। এইবার প্রশ্ন F1 মাইনাস F2 দিব না F2 মাইনাস F1 দেব? খুব সিম্পল ব্যাপার সেটা বের করা, কারণ কিছু না F1 এর মান বের করলাম আর F2 এর মান করে যেহেতু আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে তাহলে সেখান থেকে বুঝে নেবো কোনটা বড় কোনটা ছোটো, যেটা বড় থেকে ছোটোটা বিয়োগ করবো, হয়ে গেলো। তাহলে চলো আমরা কাটাকাটি করি। কাটাকাটি করতে গিয়ে তাহলে স্কোয়ার 10 স্কোয়ার আছে, অর্থাৎ 10 ইন্টু 10 কি 0 0 কেটে গেল। ওকে, তাহলে 5 2 5 কেটে গেল, 2 2 কেটে গেল, অর্থাৎ কত বল প্রয়োগ করছে? বল প্রয়োগ করছে 5। কি হবে? ইএসইউ আছে, অর্থাৎ সিজিএস ইউনিট আছে। সিএস ইউনিট মানে কি ডাইন হবে, ডিরেকশনটা এটাই বি এ বরাবর। আবার এখানেও 15 স্কোয়ার অর্থাৎ 15 ইন্টু 15। এবার শুধু কাটাকাটি করো, কত 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে 3 5 5 দিয়ে কাটছি 3 হয়ে গেল। তাহলে 50/9 ডাইন। দেখো তাহলে মান কত আসছে? 9 দিয়ে 50 কাটলে কত হবে? কত হতে পারে? 5 9 45, অর্থাৎ 5 পয়েন্ট তারপর সামথিং। ওকে, তাহলে কিছুই না, তাহলে কোনটা বড় হচ্ছে? 5 পয়েন্ট সামথিং, অর্থাৎ F2 মাইনাস F1 হবে, F2 মাইনাস F1। তাহলে শুধু মানটুকু এবার বসে দাও, 9 মাইনাস 5। এবার শুধু কাটাকাটি করো, তাহলে 50 মাইনাস 45/9, অতএব 5/9। অতএব ভগ্নাংশ করলে কত হবে? 5 আবার 5 হবে, কারণ আবার 50 আসবে, আবার 5 হবে, আবার 50 আসবে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি কত? 0.56। কত বল প্রয়োগ করবে? 0.56 ডাইন বল প্রয়োগ করবে। কিন্তু সেই বলটার ডিরেকশনটা কোন দিকে হবে? সেই বলটার ডিরেকশনটা কোন দিকে হবে? সেই বলটা ডিরেকশন হবে যেদিকে বলটা বেশি থাকবে সেদিকে ডিরেকশন হবে, অর্থাৎ F2 ডিরেকশন, অর্থাৎ কি এদিকে হবে ডিরেকশনটা সিম্পলি। তাহলে বি বিন্দুর যে আধানটা আছে সেই আধানটা সি বিন্দুর দিকে চলে যাবে, তাহলে লব্ধি বলটা সেদিকে চলে যাবে। ওকে, তাহলে ক্লিয়ার হয়ে গেল। দেখো এই প্রবলেমটা কিন্তু একই রকম, সব একই রকম প্রবলেম এবং খুবই সহজ। আশা রাখি 3টে প্রবলেম একই রকম সলভ করলাম এবং প্রথমে প্রবলেম তাহলে 4টে প্রবলেম সলভ করলাম, অবশ্য খুব সহজ হয়ে গেছে। তাহলে চলো নেক্সট প্রবলেম একটু আলাদা রকম হবে, সেই প্রবলেমগুলো সলভ করি। ওকে, দেখো নেক্সট প্রবলেমটা হচ্ছে প্রবলেম সেট 1-এর 8 নম্বর যে প্রবলেমটা আছে সেটা। এবার আমি রিডিং করছি কি 4Q ও Q আধানের মধ্যে ব্যবধান 2R, অপর একটি আধান কিউকে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো। তাহলে কিউ আধানের উপর মোট বল 0 হলে কিউ এর উপর কত বল প্রয়োগ করবে? দেখো এখানকার যে প্রশ্নটা বলেছে সেই প্রশ্নটা যদি বলে দেওয়া নেই যে আধানটা পজিটিভ নেগেটিভ না কি আধান, এবার পজিটিভ না নেগেটিভ আধান সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের লব্ধি বল যেটা বের করে আমি তোমাদের শিখিয়েছি সেটা কিন্তু একটু অসুবিধা হবে। কিন্তু এক্ষেত্রে একটু আলাদা, কিন্তু পুরোটা এক। কেন সেটা আমি দেখে দিচ্ছি। ওকে, তাহলে কি বলেছে? 4Q আধান আমি ধরে নিচ্ছি এ বিন্দুতে আছে। ওকে, আর বি বিন্দুতে রয়েছে বড় হাতের যে কিউ আধানটা সেটা, আর সি বিন্দুতে যেটা রয়েছে সেটা হচ্ছে স্মল কিউ আধান। কিন্তু প্রশ্ন দেখো ভালো করে আরেকবার পড়ো। দেখো প্রশ্নে বলেছে ছোট হাতের কিউ আধানের উপরে, অর্থাৎ এই যে এই কিউ রয়েছে এই কিউ এর আধানের উপরে মোট বল 0, অর্থাৎ এই কিউ আধানের সাপেক্ষে আমাদের এবার লব্ধি বলটা বের করতে হবে। আমরা সর্বদা দেখেছি মাঝখানে যে আধানটা থেকেছে সেই আধানের সাপেক্ষে আমরা লব্ধি বল বের করেছি, বাট এই প্রবলেমটাতে কি এই যে ছোট হাতের কিউ অর্থাৎ প্রান্ত যে বিন্দুতে যে আধান আছে সেই আধানের ক্ষেত্রে আমাকে লব্ধি বলটা বের করতে হবে। তাহলে চলো সিম্পল একই কুলম্ব সূত্র ইউজ করবো, কুলম্ব সূত্র ইউজ করে ডিরেক্টলি আমরা অ্যাপ্লাই করবো। তাহলে এ বিন্দুতে আধান, এ বিন্দু আধানের জন্য সি বিন্দুতে আধানের উপরে কিউ আধানের উপর ক্রিয়াশীল যে বলটা সেই বলটা আমি ধরে নিচ্ছি F1। তাহলে F1 ইকুয়াল টু 4Q ইন্টু কিউ, 4Q ইন্টু কিউ বাই তাদের মধ্যে দূরত্ব কত? 2R। এর কিন্তু আমরা ডিরেকশন দেবো না, কারণ আমরা ডিরেকশনটা জানতে পারিনি, ওই জন্য আমরা ডিরেকশনটা দিব না এখানে। আবার বি বিন্দুতে আধানের জন্য কিউ বিন্দু অর্থাৎ কিউ আধানের উপর অর্থাৎ সি বিন্দুর উপরে প্রযুক্ত বল, সি বিন্দুর উপরে
প্রযুক্ত বল, সীমিত অবস্থায় কিউ আধানের উপর প্রযুক্ত বল আমি ধরে নিচ্ছি F2, আমি কিন্তু ডিরেকশন দিচ্ছি না, অর্থাৎ ভেক্টর দিচ্ছি না, অর্থাৎ F2 ইকুয়াল টু কত, কিউ ইন্টু স্মল কিউ, অর্থাৎ কিউ ইন্টু স্মল কিউ বাই তাদের মধ্যে দূরত্ব কত আর, অর্থাৎ আর স্কোয়ার, সেম টু সেম এখানেও স্কোয়ারই হবে। ওকে, সেম টু সেম এখানেও স্কোয়ারই হবে। এইবার কি বলেছে, তাদের এই কিউ আধানের উপর মোট বল শূন্য, মোট বল শূন্য হবে। আমি ধরে নিচ্ছি যে তাদের এই কিউ আধানের উপরে যে মোট প্রযুক্ত যে বলটা হবে, যেটা লব্ধি বল বলেছি, সেই লব্ধি বলটা আমি ধরে নিচ্ছি এফ, আর সেই এফ বলটা আমি ধরে নিচ্ছি F1 প্লাস F2 প্লাস ধরে নিলাম। কী ধরে নিলাম? প্লাস ধরে নিলাম। প্লাস ধরে নেওয়ার যে গুরুত্বটা সেটা কেন, যে এখানে যে আধানটা থাকবে, ধরে নাও এই কিউ আধানটা, এই কিউ আধানটা যদি মাইনাস হয়ে যায় তাহলে অটোমেটিকলি এগুলোতে কী হবে, মাইনাস হয়ে যাবে, তাই না? মাইনাস হয়ে যাবে, কারণ এই কিউ অর্থাৎ এই মাইনাস আধান প্লাস হয়ে যাচ্ছে, বাট এখানে তো একটা মাইনাস আধান থাকছে, অবশ্যই মাইনাস হয়ে যাবে। তাহলে F1 ইকুয়াল টু মোট লব্ধি বল কত, কিউ স্কোয়ার বাই 2r স্কোয়ার প্লাস কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। ক্লিয়ার? এবার কি বলেছে, মোট বল শূন্য, অর্থাৎ এই এফ এর জায়গায় কী বসালাম, 0 বসালাম, এফ এর জায়গায় 0 বসালাম। তাহলে এবার শুধু সমাধান, সমীকরণ দিয়ে দিয়েছি, এবার সেই সমীকরণ শুধু সমাধান করতে হবে। তাহলে সমাধান করলে দেখা যাবে যে 4q স্কোয়ার বাই 4r স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কিউ স্মল কিউ আর স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এই স্মল কিউ আর এখানকার একটি স্মল কিউ কেটে গেল, আর এখানকার আর স্কোয়ার, এখানকার আর স্কোয়ার কেটে গেল, অর্থাৎ 4 কেটে গেল। তাহলে আমরা কি পাবো, কিউ ইকুয়াল টু কী পাচ্ছে, কিউ ইকুয়াল টু এখানে একটা স্মল কিউ আছে, তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস কিউ। তাহলে কি প্রশ্ন করেছে যে স্মল কিউ আধানের উপরে মোট বল শূন্য হলে, তাহলে আমরা মোট বল শূন্য করে দিলাম। তাহলে মোট বল শূন্য হলে কিউ এর, অর্থাৎ বড় হাতে যে কিউটা রয়েছে সেই কিউ এর কোন মান, বা সেই কিউ এর মান কত হবে, সেই কিউ এর মান আমরা কত দেখলাম, অর্থাৎ কিউ এর মান কত দেখলাম, মাইনাস স্মল কিউ। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে কিউ ইকুয়াল টু মাইনাস কিউ। তাহলে এই প্রবলেমটাতে একই রকম, তাহলে এখানে মাইনাস বসিয়ে দিলেই আমরা কি হলো, কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি আধান রয়েছে, একটা নেগেটিভ আধান রয়েছে, বুঝতে পারো? তাহলে আধানটা আমরা প্রকৃতটাও পেয়ে গেলাম, সেই আধানের ভ্যালুটাও পেয়ে গেলাম, এই কিউ আধান পেয়ে গেলাম। তাহলে কি থাকবে, পুরো ব্যবস্থাটা কি থাকবে, সাম্য অবস্থায় থাকবে। তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে গেল। এই প্রবলেমে কি বিশেষ ব্যাপারটা, যে কোন রকম আধান দেওয়া আছে, নেগেটিভ আধান না পজিটিভ আধান সেটা কিন্তু বলে দেওয়া নেই। এই জন্যই কি হলো, আমরা প্লাস করে নিলাম, প্লাস করে নিলে সেখান থেকে অটোমেটিকলি নেগেটিভ নিয়ে নেবে, আধানের মান বেরিয়ে গেলেই, যেহেতু আমরা আধানের মানটা বের করছি, তাহলে বড়তে কিউ এর মান আমরা পেয়ে গেলাম। আজকে এই পর্যন্তই থাকলো। আবার পরের ভিডিওতে 3টি বিন্দু আধানকে পরস্পর যদি আমরা একটা সমান্তরালে রাখি, আরেকটা প্রবলেম সলভ করবো এই নিয়ে। এছাড়া পরের ভিডিওতে যেটা আলোচনা করব, 3টি বিন্দু আধান নিব এবং সেই 3টি বিন্দু আধানকে আমরা কি করব, ত্রিভুজের শীর্ষবিন্দু রাখবো, রেখে সেখানকার লব্ধি বল বের করব। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। আর তোমার নাম আর ঠিকানাটা অবশ্যই, স্কুলের নাম আমার কমেন্টে জানাবে, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। তাহলে ঠিক আছে।